গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। গরমটা যে হারে পড়ছে, প্রত্যেকটা দিন নতুনভাবে আমাদের কিন্তু বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার রসদটাকে খুঁজে বার করতে হবে এই অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে। তো আজ একটা নতুন দিন, চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করি একটা নতুন ভ্লগ। ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতন দেখুন এক বালতি জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি। ছাদে এসে এত মনটা ভালো হয়ে যায়, প্রত্যেকটা গাছে যখন সুন্দর সুন্দর ফুলগুলি ফুটে ওঠে বা সেই মুহূর্তটা থাকে যে পরের দিনে ফুলটা ফুটবে, কুড়িটা সেই পর্যায়ে চলে আসে, দেখে সত্যিই ভালো লাগে। আর এদিকে চেরি ফল 3খানা আছে গাছে, সামান্য একটু পাকার রং ধরেছে। আর অনেক দেখুন ছোট্ট ছোট্ট কামরাঙা হয়েছে। কামরাঙাগুলি যখন বড় হবে গাছ ভর্তি ফলে কিন্তু ভরে যাবে, দেখতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। আর এই যে পেয়ারা গাছে কিন্তু ফুল চলে এসছে। আর আজকে এতগুলি ফুল কিন্তু গাছে ফুটেছে, 3খানা লক্ষ্মী জবা, একটা সাদা জবা, এতগুলি বেল ফুল, ডবল টগর, বড় রানী জবা। ফুল তুলে আনতে কিন্তু বেশ ভালো লাগে। তো ফুল টুল তুলে চলে আসলাম, এনে ঠাকুরের জায়গায় রেখে দিলাম। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিলাম। এই গরমকালে প্রায় প্রত্যেক দিনই এখন আপনারা দেখবেন আমাদের ঘরে কিন্তু আমের ডালটা রান্না করি। টক ডালটা খেতে আমাদের বাড়িতে সকলেই ভালোবাসে। আমের চাটনি বলুন বা টমেটোর টক অথবা তেঁতুল পাতার টক ডালের বড়া করে, ওইটা হয়তো আপনাদের সঙ্গে কোনো দিনও শেয়ার করা হয়নি। তবে গরম পড়ে গেছে তো এবার এক এক দিন এক এক রকম টক করি, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে, এদিকে ভাত হয়ে গেছে, আর আমি এখন উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম। তারপরে পটল ভাজা করব, আর সবশেষে ডালটা সম্বাদ দেবো। দেওয়ার পরে করব কচুরলতি আজকে চিংড়ি মাছ দিয়ে। তবে লতিটা আপনাদের দাদাভাই ঘুম থেকে উঠে সকালবেলা কেটে বেছে সেদ্ধ করে রেখে দিয়েছে। আর চিংড়ি মাছও নিয়ে এসেছিলো, এনে ছুলে টুলে যেরকমভাবে পরিষ্কার করে ধুয়ে ধায়ে দেয় সেইভাবেই দিয়েছে। তো ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি আমটা দিলাম, আর এখন পরিমাণ মতন হলুদটাও দিয়ে দিলাম। আর একটু আমটা ডালের সাথে সেদ্ধ করে নেবো, তারপরেই ডালটা সম্বাদ দেবো। ডালের সাথে আম একসাথে দিই না, কেন টক পড়ে গেলে না ডালটা আর সেদ্ধ হবে না। হ্যাঁ, যদি ওটা প্রেশারে করতাম তাহলে হয়তো ডাল আম একসাথে দিয়ে সিটি মেরে নিলেই হয়ে যেত। যেহেতু প্রেশার কুকারে না আমি বাটিতে করছি, তো সেই কারণে প্রথমে ডালটা সেদ্ধ হয়ে গেল, আর তারপরে আমি আমটা দিলাম। কালকে সৌমির সারাদিন চ্যানেল থেকে সৌমি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সৌমিদির নাকি লক্ষ্মী জবা গাছটা মরে গেছে, আর তোমার রান্না তো সব সময় সুন্দর। আসলে আমাদের মতন যারা গাছ পাগল মানুষ আছে অথবা গাছপ্রেমীও বলতে পারেন, তাদের কাছে একটা গাছ মরে যাওয়া মানে কষ্টটা যে কোথায় লাগে শুধু সেটা তারাই বোঝে বা জানে। হয়তো এটা অন্যান্য মানুষের আধিক্যতা হলেও হতে পারে, কিন্তু আমরা যে গাছ বড্ড ভালোবাসি, গাছের একটা পাতা ছিঁড়লে মনে হয় যেন নিজেদের মাথার থেকে একটা চুল ছিঁড়ে ফেললাম, এতটাই ব্যথাটা লাগে। ওরা মুখে বলতে পারে না, তাহলে তা বলে কি ওদের ব্যথা লাগে না? সেই অনুভবটা আমরা করতে পারি। অনেকেই আছে রাস্তা দিয়ে যেতে যেতে ফটাস করে একটা গাছের পাতা টেনে ছিঁড়ে ফেললো, আমার যে তাতে ভীষণ পরিমাণে রাগ হয়ে যায়। এমনকি এক এক সময় তাদেরকে বলেও ফেলি যে এই দাঁড়া, তোদের মাথার থেকে একটা চুল তুলে দেখি তো কেমন লাগে তোদের, তুই ফট করে গাছের পাতাটা ছিঁড়ে ফেললি। বলতে পারে না দেখে না, আবার বলে ভুল হয়ে গেছে কাকিমা, সরি আর করবো না, বা ঠিক আছে দিদিভাই ভুল হয়ে গেছে, ছিঁড়বো না, এরকম বলে চলে যায়। তাও ছিঁড়ে তো ফেলেছে, ভুল হয়ে গেছে বললেও কি সেই গাছের পাতাটা সেখানে লাগাতে পারবে? সেটা তো পারবে না। তো যাই হোক, চলার পথে আমাদের সব দিকে খেয়াল রেখেই চলাটা কিন্তু ভালো। তো এবারে দেখুন আমি লঙ্কা ভাজা বসিয়েছি, কেন একটু আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতে, আলু সিদ্ধটা সকালের খাবারে ওদেরকে দেবো দেখে। তো 2খানা লঙ্কা তুলে রেখে আর 2টো রেখে দিলাম, ওটাতে ডালটা সম্বার দেবো। আর দিয়ে দিলাম সর্ষে, টক ডাল কিন্তু সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন ছাড়া মোটেও কিন্তু ভালো লাগে না। ওই যে সর্ষেগুলি ফেটে ফেটে ওঠে, তার যে একটা স্মেল ডালটাকে যেন আরও সুস্বাদু করে তোলে। ডালটা ঢেলে দিলাম, এবার টকবক করে ফুটে উঠলেই কিন্তু ডালটা রেডি হয়ে যাবে।
তবে ডালটা আমি না বাটিতে ঢেলে দিয়েছিলাম কড়াইয়ের থেকে, কেননা কড়াইতে ততক্ষণে আমি তেলটা গরম করে নিয়ে কচুরলতিটা বসিয়ে দেবো। তারপরে মেয়েদের স্কুলের টিফিন বানাবো, আর তারপরেই পটল আলু চিংড়ি মাছ বানাবো। তো প্রথমেই দেখুন কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, একটুখানি 4-5 কোয়া রসুন কুচি আর বেশ 5-6টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভাজাটা বসিয়ে দিলাম। এবারে লবণ দেবো অল্প করেই, মানে যাতে পেঁয়াজটা মজে যায়, ঠিক ততটা পরিমাণে। পেঁয়াজটা মজে যাবার পরে দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা, তবে পুরোটা দেবো না, অনেকটা চিংড়ি মাছই এনেছে, 2 রকমের তরকারি করব দেখে, তাই অর্ধেক চিংড়ি দিয়েছি লতিতে আর অর্ধেকটা রেখে দিলাম আলু পটল চিংড়ি করব দেখে। তবে আলু পটল চিংড়িটা আমরা দুপুরে খাইনি, আমরা ওটা রাত্রিবেলাতেই খাবো, সেই কারণে করে রেখেছি। গরমের সময় না আমার সন্ধ্যের পর রান্নাঘরে ঢুকতে আর ইচ্ছা করে না, মন থেকেই ভালো লাগে না যে আবার কড়াই খুন্তি নাড়িয়ে বসে পড়ি রান্না করতে। বিকেলে গা ধুয়ে স্নান সেরে ওঠার পর আবার ওই ঘামের সোঁদা গন্ধটা নিতে ইচ্ছা করে না শরীরের মধ্যে। তবে সব দিন তো সমান হয় না, মাঝে মধ্যে কোনো দিন রান্নাবান্না করতে হয়, যখন দুপুরের কোনো তরিতরকারি আর বেঁচে থাকে না। রাত্রিবেলায় তো আর শুধু ভাত খেয়ে থাকা যাবে না, তার কারণেই। তবে চেষ্টা করি গরমের দিনে দুপুরের জন্য রান্নাবান্না কমপ্লিট করে রেখে রাতের জন্য আলাদা করে একটা পদ করে রাখি, সেটা না হয় ফ্রিজেই রেখে দিই, দুপুরবেলা সেটা সেখান থেকে কাউকে দিই না। তো আপনারা দেখতেই পেলেন ভালোভাবে কিন্তু লতিটাকে কষিয়ে চিংড়ি মাছ মশলা দিয়ে লতিটা সেদ্ধ দিয়ে দিলাম। আর ওদিকে ডালটাও ফুটে গেছে, শুধু ফুটে গেছে বলবো না, বেশ খানিকক্ষণ ধরেই ফুটছিল। তারপরে আমি গ্যাসটা অফ করে ডালটাকে নামিয়ে দিলাম। আর এদিকে লতিটা প্রায় হওয়ার মুখে, আর একটু ভাজা ভাজা করে নিয়েই দেখুন আমি এখন নামিয়ে ফেলবো। লতিটা দেখতে কিন্তু দারুণ হয়েছিল, তবে খেতে কেমন হয়েছিল বলতে পারিনি। আজকে দুপুরে ভাত খাইনি, কেন, শরীরটা ভালো লাগছিল না, গরমে অস্থির লাগছিল, খেতে ইচ্ছা করছিল না, একটা রুটি খেয়েছিলাম। আর এখন আমি পাস্তাটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কার চেরাটা যাহাতো কড়াইতে তেলের মধ্যে পড়েছে, কাঁচা লঙ্কার থেকে দানাটা ফেটে এসে একদম গালের ওপর পড়েছে। কিছুটা সময় পেঁয়াজটাকে ভাজা করে নিয়ে কেটে রাখা গাজর, বিনস আর আলু দিলাম। তবে বিনস গাজর কিন্তু ফ্রিজে ভালোই ছিল, সময়ের অভাবে অনেকটা পরিমাণে দিতে পারিনি, এই আর কি। আর পাস্তাটা তো আগে সেদ্ধ করেই রেখেছি, বেশ খানিকটা সময় ভাজা হয়ে যেতে পরিমাণ মতন লবণ দিয়ে ডিম ঝুড়োটা অ্যাড করে দিলাম। 2খানা ডিম ঝুড়ো করে রেখেছিলাম, সেইটাও ক্যামেরাবন্দি করে ওঠা হয়নি, সময়ের অভাবে। সকালবেলাটা যে পরিমাণে তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে কাটে, সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে টিফিন সেরে জামাকাপড় কেচে স্নান করে তারপরে মেয়েদেরকে নিয়ে স্কুলে বেরোতে হয়। স্কুল থেকে আসার পর এতটাই শরীরটা ক্লান্ত লাগে যে ফিরে এসে রান্না সারবো সেটা আর ইচ্ছা করে না। তো আমি যখনই বেরোই, মানে স্কুল কেন বা কোনো কাজে বেরোলেও আমি সবসময় ঘরের কাজটা কমপ্লিট করে রেখে যাই। এর আগের দিন মেয়োনিজ না থাকায় মেয়েদেরকে সোয়া সস আর টমেটো সস দিয়ে পাস্তা করে দিয়েছিলাম, সেটা তারা এতটাই ভালো খেয়েছে যে আজকে বলেছে মেয়োনিজ আর দিতে হবে না, সেদিনের মতন সোয়া সস আর টমেটো সস দিয়েই কিন্তু পাস্তাটা বানিও। তাই আজকে সোয়া সস আর টমেটো সস দিয়েই কিন্তু পাস্তাটাকে বানালাম। প্রথমে সোয়া সসটা দিয়ে বেশ ভালো করে কিন্তু ভাজা করতে হয়, সোয়া সস দিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয় না, সে আপনি চাউমিনে দিন অথবা পাস্তায় দিন। সোয়া সস কিন্তু দেওয়ার পরে মোটামুটি মিনিট 10-15 চাউমিন পাস্তাটাকে বেশ সুন্দর করে ভাজতে হবে। আর তারপরে দেখলেন টমেটো সস দিয়ে আমি পাস্তাটাকে নামিয়ে নিয়েছি। তো এখন বসিয়ে দেবো আলু পটল চিংড়ির তরকারি। তবে আজকের আলু পটল চিংড়ির তরকারিটায় কিন্তু মশলা বেশি দিইনি, কিন্তু মানে দেখতে এতটাই সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন অনেকটা তেল মশলা দিয়ে আমি রান্না করেছি। তো চলুন দেখে নিন আলু পটলের তরকারিটা কেমন হয়েছে। প্রথমেই তো পটলটা ভাজা বসিয়ে দিলাম, পটলটা ভেজে তুলে নিয়ে আবার আলুটাও কিন্তু ভেজে তুলে নিচ্ছি। মজার ব্যাপার হলো কিন্তু বলুন, দিলাম কড়াইতে পটল আর তুলছি আলু, ব্যাপারটা কিন্তু আমার বেশ এখন দেখতে মজা লাগলো, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম।
তারপরে একটুখানি জিরে ফোড়ন দিয়ে একখানা ছোট্ট সাইজের পেঁয়াজ, কেন বেশি পেঁয়াজ দিইনি, লতিতেও পেঁয়াজ দিয়েছি আবার পটলেও পেঁয়াজ, গরমকালে এত পেঁয়াজের তরকারি কিন্তু খেতে ভালো লাগে না, তাই একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি। এরপরে যে অর্ধেক চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম লবণ আর হলুদ মাখানো, সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পরে। আর দেখুন আমি চুলটুলগুলি বেঁধে নিয়েছি, কেননা মেয়েকে স্কুলে দিতে যাব। তরকারিটা বসিয়ে দিয়ে আমি রেডি হব, তারপরে একেবারে তরকারিটা গ্যাসটাকে অফ করে রেখে চলে গেছিলাম। পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হতে এখানে আমি দিয়েছি 3 কোয়া রসুন, ছোট্ট একটুখানি আদার টুকরো আর একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে অল্প করে পেস্ট করে নিয়ে পেস্ট করা মশলাটাও কিন্তু দিয়ে দিলাম। এরপরে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পটলের তরকারিতে বেশি ঝাল দিলে আপনাদের দাদাভাই আবার খেতে পারে না, তাই পটলের তরকারিতে আমি বেশি ঝাল দিই না। হলুদ গুঁড়ো দিলাম, আর যেহেতু 4টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই একটুখানি কাশ্মীরি লঙ্কা দিলাম। তারপরে ভেজে রাখা আলু পটলটা দিয়ে ঢেকে দেবো। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য একটুখানি জল দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম। পটলের তরকারিতে কিন্তু অনেকটা পরিমাণ জল লাগে না, কেন পটলটা কিন্তু একটু জলসা সবজি। পটলের মধ্যে দেখবেন পটল যখন ভালো করে ভেজে তুলে রাখার পরে পটল থেকে কিন্তু জল ছেড়ে দেয়, তাই আমি পটলের তরকারিতে খুব একটা একগাদা জল দিই না। মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু পটলটা দিয়ে ওই যে ঢাকনা চাপা দিয়ে কষাতে কষাতেই কিন্তু আলু পটলটা সেদ্ধ হয়ে গেছিলো। আর আলুটা তো জল গেলে ফেলেই দিই, তাই বেশি পরিমাণ অনেকটা জল দিয়ে ফোটানোর কিন্তু কোনো কথাই নেই। তো দেখতেই পেলেন আমি এখন আলু পটলটা মানে যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে আসলে আর খুব ভালো করে কষানো হয়ে গেলে সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়েছিলাম। তো সেই সময়টা আর দেখানো হয়ে উঠলো না, একেবারে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলবো আলু পটল চিংড়ির তরকারি। তো আজকের রেসিপিগুলি আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে। আবার একজন কমেন্ট করেছিল বলতে সামনাসামনিই বলেছিল যে জানিস তো তোর রান্নার চ্যানেল দেখেও না আমি এখন অনেক কিছু রান্না করা শিখে গেছি। কথাটা শুনে কিন্তু বেশ ভালো লেগেছে যে আমার রান্না দেখেও অনেকে শিখছে আবার রান্নাও করছে। তরকারি কমপ্লিট। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, গুড নাইট।